যারা আমাদের অতিথি হয়ে এসেছেন এবং আমাদের যারা আমানতকারী যারা এখানে কষ্ট করে, আমি নিজে এসে দেখেছি এখানে আমাদের কষ্ট করে এসেছেন, এবং আমাদের যারা সাহস দিতে আমাদের সঙ্গে এসে এই সংবাদ সম্মেলনটাকে সফল করতে আমাদের সাহায্য করছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করি। দেখেন, আমি একটু বলি, আমি জানি না আমার খুব সবাইকে তোমরা বেঁধে দিয়েছ না, তার একটু ইনফরমালি বলি। আমাকে হয়তো সবাই চেনেন না, কিন্তু আমার অনেক বয়স হয়েছে। আমি অনেক বছর থেকে 1975 থেকে সমাজসেবা করি। যারা আন্ডার প্রিভিলেজড, যারা বঞ্চিত শ্রেণী, যারা ফিজিক্যালি ডিসেবল, যারা মিশনারি চ্যালেঞ্জ, সবার জন্য কিন্তু আমি একটু একটু করে সারা বছর অনেক কাজ করেছি। তারা সবাই আন্ডার প্রিভিলেজ ছিল, তাদের জন্য কাজ করেছি। তখন কিন্তু অন্যরকম লেগেছে, মনে একটা যে কারো কিছু করলাম, দেশের জন্য কিছু করলাম, যাদের মানে প্রাপ্যটা তারা পায়নি তাদের জন্য কিছু করলাম। কিন্তু তখন একবারও ভাবিনি যে আমি এমন কারোর সঙ্গে কাজ করব যারা নিজেরাই প্রিভিলেজ। তারা প্রিভিলেজ ছিল সারা জীবন, তারা একটা বোকামি করেই হোক কিংবা একটা সরকারের প্রতি আস্থা রেখে দেশেরই এই বিএফআইগুলিতে তাদের আমানতগুলি রেখেছে। কখন রেখেছে? যখন তারা অসুস্থ, তার শিল্প প্রতিষ্ঠানগুলি আর চালাতে পারছে না, সেখানে বিক্রি করে সে টাকাটা রেখেছে। কেউ কেউ সারা জীবনের সঞ্চয়, তাদের পেনশন, অন্য জায়গায় যারা অর্জিত অর্থ তারা রেখেছে। কেন রেখেছে? যে আমরা এখন থেকে নিজেরা এতদিন কষ্ট করেছি, এখন একটু আরামের সময় কাটাবো, এখন ধর্মকর্মে মন দিব, আমরা ওমরায় যাব, আমি এখন হজে যাব, আমি এখন অন্যকে দান ধ্যান করবো, আমি এখন আর গরিব আত্মীয় স্বজনের দিকে চোখ মেলাবো, তাদের আমি সাহায্য করব। তাই তো? তারাই তো প্রিভিলেজ ক্লাস ছিল। এখন তাদের কি অবস্থা দেখেন, আপনারা সবাই দেখেন, সবাই নিজের বুকে হাত দিয়ে দেখেন। আমরা সবাইকে এখন আন্ডার প্রিভিলেজ হয়ে যাই। আমাদের প্রিভিলেজ আছে। আপনাদের সবার আমি জানি, যদি 10,000 লোকের টাকা থাকে, সেখানে 1 লক্ষেরও বেশি, অনেক পরিবারে 20 লক্ষের লোকের বেশি টাকা এখানে আছে। কেন আছে? কারণ অধিকার ভাবে আছে। এমন না যে অনধিকার চর্চা করে আমরা রেখেছি, এমন না যে আমরা চুরি করে নেওয়ার সম্পদ এখানে রেখেছি, এমন না যে আমরা অন্যায় করে এই টাকাটা রেখেছি। আমরা কিন্তু প্রত্যেকেই অধিকার, নাগরিক অধিকার, মানবাধিকার এবং অধিকার, সব অধিকার বজায় রেখে সরকারের কাছে আমাদের টাকাটা রেখেছি ইনডাইরেক্টলি। আপনি বলতে পারেন সরকার না, কিন্তু আমি বলবো সরকার, যেহেতু সরকার যাদের কাছে টাকা আমরা রেখেছি সেখানে আমাদের টাকা রাখার জন্য তাদের অনুমোদন দিয়েছে। আমরা ভেবেছি যে সরকারের অনুমোদিত অর্গানাইজেশন টাকা রাখবো, ভয় কিসের? সবাই বলেছে পাবেনি, এই টাকা কোথায় যাবে আপনাদের? কিন্তু কি দেখা যাচ্ছে, এখন এত বছর হয়ে গেল, দেখেন 6-7 বছর হয়ে গেছে, বোধহয় না? হয়ে গেছে না? 6-7 বছর হয়ে গেছে। আমরা যে মুনাফার থেকে সংসার চালাতাম, বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করাতাম, আপনারা দাবির ভিতরে তো সবইগুলো আছেই, বিস্তৃতভাবে আছে। আমরা মা বাবাকে দেখাশোনা করতাম, মা বাবাকে হজে পাঠাতাম, আমরা যা যা ভালো ভালো কাজ শেষ জীবনের জন্য রেখে দিয়েছিলাম, সবের থেকে বঞ্চিত হয়েছি। আমার এক বোন, সে স্কুল শিক্ষিকা ছিল, অনেকদিন আগে স্বামী হারিয়েছে। কষ্ট করে পড়াশোনা করে টিউশনি করিয়ে সে বেশ কিছু কয়েক লাখ টাকা রেখেছিল। তার সে এখন ক্যান্সারে আক্রান্ত। একটা কেমো দিয়ে সে এবার ক্যারি, এত লম্বা বিল ভাবা যায় না। 12টা কেমো দিতে হবে বলছে, 12টা কেমো দেওয়ার কথা তো ভাবাই যায় না। আর সবাই বলছে যে টাকা খরচ করে কি লাভ যদি উনি নাই বাঁচেন। কিন্তু আমার মানবাধিকার কি বলে, যতদিন পর্যন্ত না বাঁচবে ততদিন পর্যন্ত একটা রোগী তার চিকিৎসা পাবে শেষ পর্যন্ত। কিন্তু সেখানে বাধা কোথায়? অর্থ। সেই অর্থের জন্য সে এবং তার পরিবার
সে নিজের থেকেই বলছে না না থাক, আমার জন্য আর টাকা খরচ করো না, কি লাভ? তার থেকে টাকাটা থাকুক, ছেলে মেয়ের জন্য থাকুক, অন্যের জন্য থাকুক। আমার এক আত্মীয় পঙ্গুর মতো পড়ে আছে, সে মাসে মাসে আর্থিকভাবে সে যথেষ্ট ধনী ছিল, 6 মাস পর পরই তার পিঠের 2-3টা অপারেশন হয়েছে, তার আবার চিকিৎসা করতে যাওয়ার কথা, সে যেতে পারছে না। এত টাকা আবার কোথা থেকে খরচ করবে? এইখানেই করা হোক, জানি যে সে পঙ্গু হয়ে যেতে পারে, তবু তাই। আমার আত্মীয়ের শিল্প কারখানা বিক্রি করে সমস্তটাই আরামে থাকার জন্য, অসুস্থ মানুষ, হার্টে অপারেশন হয়েছে, ও লাইফ টাইম সার্জারি, ওপেন হার্ট সার্জারি, সে আরামে থাকবেন বলে তার টাকাটা রেখেছিলেন, তার টাকা উধাও হয়ে গেল। এখন এই টাকাটা দেওয়ার জন্য আমরা দেখেছি, আমরা কিছু বলার আগেই কিন্তু মনসুর সাহেব বলেছিলেন যে এই টাকাটা আমরা খবরের কাগজে দেখেছি, এই টাকাটা আমাদের ঈদের আগে দেওয়া হবে, এবং তারপরেও আবার বলা হয়েছে যে আরেকবার যেটা 2 ভাগে দেওয়া হবে। এটা কেন বলা হয়েছিল? এটা কি আমাদের শুধু আশ্বস্ত করে টাইম স্টল করার জন্য? আমার তখন সন্দেহ হয় যে বারবার করে ব্যাংক থেকে যে সেই দিন আমরা 23 তারিখে যে স্টেটমেন্টটা দেখলাম, 13 তারিখে, সরি আজকে তো 23, 13 তারিখে আপনারা ডেইলি স্টার একটা স্টেটমেন্ট দেখেছেন না সবাই? তাতে মনে হয় আমাদের উপর আশ্বস্ত করা হলো কোনো রকমে আমাদের যদি ঈদ পর্যন্ত আবার শান্ত করে রাখা যায়। ঈদ পর্যন্ত আমার মনে তো ঈদ না করতে পারলেও, কোরবানির গরু না কিনতে পারলেও, হ্যাঁ আমরা ভাববো যে যাক জুলাই মাসটা আসুক, তখন তো টাকাটা পাবো। কিন্তু এখানেও ওখানে সেকেন্ড ইয়েতে বলা আছে যে আমরা একটা রোড ম্যাপের মতন দেব, 10 লক্ষ টাকা দিব। কেন 10 লক্ষ টাকা খালি দেবেন? কেন? যা একজনের কাছে 10 লক্ষ টাকা, যা আরেকজনের কাছে হয়তো 50 লক্ষ টাকা একই, আরেকজনের কাছে 10 কোটি টাকাও একই, কারণ তার সর্বার্জিত অর্থ সেই টাকায় সে খরচ করে, তার সম্পূর্ণ সম্পত্তি এটা, যার 10 লক্ষ সেটাও তার সম্পত্তি সব, যার 10 কোটি তারও সেটাই তার সম্পত্তি। সেখানে তার ফ্যামিলি পড়াশোনা করে, সেখানে তার চিকিৎসা হয়, সেখানে মা বাবাকে দেখাশোনা করা হয়, গরিব আত্মীয় স্বজনকে দেখা হয়, সেখানে দেখবেন বেশি করে জাকাতের পয়সা যায়, যেটা সম্পূর্ণভাবে অর্থনৈতিক টাকাকে একটা সচল করে রাখে। এই তো এখন কেন বলা হবে যারা 10 লক্ষ তারা পাবে, আর যারা উপরের দিকে পাবে তাদের কথা স্পষ্ট করে কিছু বলা হবে না? এটা তো আমরা মেনে নিতে পারি না। আমি মনে হয় না, জানি না আপনারাও শুধু যাদের কম আছে তারাই পাবেন না তা না, কিন্তু সবার জন্য সমান। আমি মনে করি দুঃখ দুর্দশা, আমরা যে কষ্টে আছি সেটা সবার জন্য কিন্তু সমান। আমার মাঝে মাঝে আমি একটু আগে কাউকে জন্য বলছিলাম, আচ্ছা আমরা কেমন হয়ে গেছি, এখানে এত কম লোক আসে কেন আসে? এখানে যখনই বলা হয় এই যে ছেলে ফায়াজ, তারও কত যে জাফরেরা এত চেষ্টা করছে, এই তো হল ভেঙে পড়ার কথা। তারা ভাবছে যে না, এই মনিরা খানে যে কথা বলবেন, কাপুর সাহেব কথা বলবেন, হেলাল সাহেব কথা বলবেন, আমাদের টাকাটা আমাদের বেড়েই হয়েছে। আমি অনেককে জানি যারা ডিরেক্টরদের সঙ্গে চুপ করে যে দেখা করেন, অফিসারদের সঙ্গে দেখা করেন, তলের ভেতর দিয়ে গভর্নর সঙ্গে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সঙ্গে ভাবেন কোনো রকম করে উপায় বলে অন্যেরা আন্দোলন করে আমাদের টাকাটা এনে দিলেই তো, অথচ তাদের নিজস্ব প্রচেষ্টা নেই। আমি শুধু এখানে সরকারকে না, আমি আমাদেরকেও ক্রিটিসাইজ করছি। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা হলে এটা অনেক আগেই আমরা টাকাটা পেয়ে যেতাম, কারণ এটা আমার অধিকারের টাকা, এটা আমার টাকা, এটা সরকারের টাকা না। কিন্তু আপনি দেখেন না, অন্যান্য যারা কর্মচারী যারা পেনশন পায় 7 বছর পর সরকারের কাছেই থাকে, যখন শেষ হয় তখন সে টাকাটা সরকার তাকে দিতে বাধ্য। সরকার যেই হোক না কেন, হয়তো 10টা সরকার বদল হয়ে গেছে, কিন্তু তার টাকাটা কিন্তু সে ঠিক পাচ্ছে। কেউ কিন্তু বলে না যে ওই আমলের সরকার তোমাকে চাকরি দিয়েছিল, আজকের পেনশনের টাকাটা তুমি কেন আমি দিব, সেটা কিন্তু কেউ বলে না। হ্যাঁ, কিন্তু আমাদের টাকাও সেই একই ব্যাপার। আমরা যখন রেখেছি তখন থেকে এই পর্যন্ত যে সরকারে আসবে সেই সরকার আমাদের টাকার জন্য দায়বদ্ধ থাকবে। প্রতিটা পয়সা, সব পয়সা আমাদের তাদের বুঝিয়ে দিতে হবে। আমরা ব্যাংকে রাখলে যেরকম পেতাম, আমরা এইখানে থাকলে মুনাফা শুধু যা পেতাম আমাদের সেটাই দিতে হবে। এইরকম রোডম্যাপ
আমরা যদি করতে পারি, চাই তাদের কাছে, তারা যদি আমাদের করে দেয়। আমরা কি করি, সংসার আমি চালাই, গত মাসের যত বিল আসে না, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, এই বিল, এই বিল, সেই বিলের পয়সা আমরা আগে দিই না? আপনার স্ত্রীরা তো আগে সেই বিলগুলি দেয়, দিয়ে তো তারপরে আপনি সংসার চালানো শুরু করেন নতুন করে। তো সরকারও এই আগের বিলগুলি আগে শোধ করুক না কেন? আমাদের বিলগুলি যেটা পুরানো হয়ে গেছে, আমাদের বিলগুলি দিয়ে শোধ করে তারপরে নতুন প্রকল্প করুক, কিংবা সাথে সাথেই করুক। কিন্তু আমাদের বিল বাদ দিতে পারবেন না। কিন্তু এইটা আমাদের বিল সরকারের কাছে, আমাদের পাওনা টাকা সরকারের কাছে। এটা যদি না দিই, ইলেকট্রিক ডিপার্টমেন্টে না দিলে যেমন লাইট কেটে দেওয়া যায়, যেমন উইথ ইন্টারেস্ট আবার দিতে হয়, সরকারকেও আমাদের সেইভাবে দিতে হবে, সময় মতন না পেলে। আমরা এইভাবে যদি আমরা চিন্তা করি, এইভাবে যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নেক্সট অন্য কোনো প্রোগ্রাম হলে আমরা অনেকে মিলে এসে দাঁড়াই, আমার মনে হয় তো আমরা নিশ্চয়ই সরকার আমাদের কথা শুনবে না। কারণ আমরা অন্যায় কোনো দাবি করছি না, আমরা সমাজের কোনো ক্ষতি করছি না, বরঞ্চ সমাজ এবং অর্থনৈতিক চাকাকে সরকারের প্রতি আস্থা থাকা উচিত। এই আইডিয়াটা আরও মানুষের ভেতরে মরে না যায়, সেটার জন্য চেষ্টা করছি যে আমরা সরকারকে বিশ্বাস করব, সরকার দায়বদ্ধ থাকবে এবং আমরাও সরকারের সঙ্গে সহযোগিতা করব, সরকারও আমাদের সঙ্গে সহযোগিতা করবে পরবর্তী যে অর্থনৈতিক অ্যাডমিনিস্ট্রেশনগুলো আছে সেগুলির কাছে। আমার মনে হয় আমি অনেক কিছু বলে ফেলেছি, কারণ আমার মন সত্যি খুব খারাপ লাগে, যখন আসি না তখন খুব খারাপ লাগে যে নিজের টাকা নিতে ফকিরের মতন চাইবো কেন? কিন্তু আমারই টাকা, ও কষ্টে অর্জিত টাকা। ভাবটা যেন আমরা ফকির, আমরা প্রিভিলেজ একটা ক্লাস, এসে যারা প্রিভিলেজ তাদের কাছে টাকা চাইছি, তাই কি? আপনার কি তাই মনে করেন? আমরা কি ফকির? এটা কার টাকা? আমাদেরই টাকা, এবং আমাদের যিনি গার্জিয়ান সরকার, তারা আমাদের টাকাটা মিটিয়ে দেবেন। এই তো আমরা আশা করি আপনারা সবাই আমার যে কথা বললাম আমি সেটা হৃদয়ঙ্গম করতে পেরেছেন। এবং এইভাবে আমরা যদি সবাই, আপনার ছোট্ট করে একটা আর্টিকেল লেখেন না, হ্যাঁ আপনারা অনলাইনে লেখেন না কেন? সবাই দেখে অনলাইনে কত কথা লেখে, আমরা কেন বলি না যা প্লিজ সরকারকে যে আমাদের সাহায্য করুন, আমাদের টাকা আমাদের ফেরত দিতে সাহায্য করুন। সবাই করেন না, ডেইলি কয়টা করে পাঠান না, দেখি না নিজেরা আপনারা কি ভাবছেন, কেমন করে টাকাটা আমরা চাই। খারাপ কথা লিখতে বলছি না, আপনারা বলবেন আমাদের টাকা নেওয়ার জন্য আপনাদের সাহায্য চাই, সরকারকে বলবো। এইটা করে দেখেন না কেমন হয়, জোর কেমন হয়। তুষার তুমি এত পরে আসছো, আমার বলা তো শেষ। আসো আসো আসো, বসো। ঠিক আছে, তাহলে এখন আরেকজন ভালো বক্তা এসে গেছে আমাদের হয়ে, সেও কিছু বলবে। সুমিত, তুমি টেপ করে থাকলে তুষারকে আমার বক্তব্যটা শুনিয়ে দিও, কি বলেছিলাম আমি। তুষার বলেছি যে আমরা ফকির না, হ্যাঁ না, আমাদের ন্যায্য টাকা, আমরা খালি বলি যে আমাদের টাকাটা আমাদের দিয়ে দেওয়া হোক। এবং আমরা এই ঈদের আগেই জন্য এমন একটা রোড ম্যাপ পাই, যেটা দিয়ে আমরা কোরবানি করতে না পারলেও আমরা একটা আনন্দিত মনে একটা ঈদের নামাজটা করতে যেতে পারি। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।